কিছুক্ষণ আগে তো বললাম মানে তাই না 15 নম্বরের জেনারেলে যারা পড়ছে স্যালারি কেমন অঙ্ক দিতে পারে। আর এখন আমরা কি করব মানে স্যালারি থেকে 5 নম্বর অঙ্ক আসে জেনারেল, ঠিক আছে, সেটা কিরকম অঙ্ক দিতে পারে এখন আমরা এইচআর নিয়ে আলোচনা করছি। তো এইচআর এর অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লাস্ট ক্লাসে, ঠিক আছে, 15 নম্বরের যে অঙ্কগুলো করিয়েছিলাম ওখানে এইচআর এর অঙ্ক ছিল একটা অঙ্ক এইচআর এর ছিল, দেখে নাও, ঠিক আছে, তো দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। তো কোশ্চেনটা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 4 নম্বর অঙ্কটা বলছে মিস্টার রতন অ্যান এমপ্লয়ি অফ XYZ লিমিটেড, মানে রতন XYZ কোম্পানির এমপ্লয়ি, রিসিভ বেসিক স্যালারি, ও বেসিক স্যালারি পেয়েছে কত 25,000 টাকা করে প্রতি মাসে। ডিআরএস অ্যালাউন্সেস পেয়েছে 12,000 টাকা করে প্রতি মাসে, ব্যাকেটে ফর্মিং পার্ট অফ স্যালারি বলছে। এই লাইনটার মানে আছে, এই লাইনের মানে আছে। যদি এখানে ফর্মিং পার্ট অফ স্যালারি জায়গা যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলতো তাহলে কি হতো সেটাও বলবো। ফর্মিং থাকার জন্য কি হবে আর ফর্মিং না থেকে যদি নট ফর্মিং থাকে তাহলে কি হতো সেটাও বলবো, দুটোই বলে দেবো মানে। তারপর বলেছে হাউস এন্ড অ্যালাউন্স 6,000 টাকা পার মান্থ। হি গেটস কমিশন 5% অফ দ্য অ্যানুয়াল টার্নওভার 5 lakhs. He resides in a rented house in Mumbai and pay 4,000 per month as a rent. তো ঠিক আছে, দেখো দেখো অ্যানসারটা করে রেখেছি, কিভাবে করতে হবে দেখো। তো তোমাকে এই অঙ্কটা কি জানতে চাইছে স্যার, হাউস রেন্ট অ্যালাউন্সের ট্যাক্সেবল পোরশন, অর্থাৎ কত টাকার উপর গভর্নমেন্টে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, সেটাই বের করতে বলেছে। দেখো উপরে লিখেছি ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স, ট্যাক্সেবল অ্যামাউন্ট, দেখো ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স ফর দ্য ট্যাক্সেবল ইয়ার 22-23 রুপিসের দুটো ঘর করব, ঠিক আছে। প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আরে আমি যে হাউস রেন্ট অ্যালাউন্সের কনসেপ্টটা বুঝিয়েছি, মন দিয়ে শোনো, আগেও বলেছি আবার বলেছি। ধরো আমার বাড়ি আসানসোলে, ঠিক আছে, আমার নিউ টাউনে একটা জব পেয়েছি, তো প্রতিদিন তো আমি আসানসোল থেকে নিউ টাউনে আসতে পারবো না, খুব সমস্যা হবে, অনেকটাই দূর না। তো আমি কি করলাম, তখন ওই কোম্পানিকে বললাম দেখো এই সমস্যা তো আসবো কি করে, তখন কোম্পানি থেকে আমাকে বললো তোমার চিন্তা করে লাভ নেই, তুমি এই নিউ টাউনের আশেপাশে একটা ঘর ভাড়া করে নাও, ঠিক আছে, ঘর ভাড়া করে নাও, এর জন্য আমি তোমাকে কিছু অ্যালাউন্স দেব, এর জন্য ঘর ভাড়া করলে তার জন্য কিছু অ্যালাউন্স দেব। তার মানে এটা ভেবো না তোমার ঘর ভাড়া যদি 10,000 টাকা আমি 10,000 টাকাই দেবো, আমি ঠিক করবো তোমার জন্য এত টাকা অ্যালাউন্স দেওয়া যেতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটাই নিয়ে আলোচনা করবো। তো তোমাকে কোশ্চেনে সবার প্রথম দেখতে হবে কোম্পানি থেকে তোমাকে কত টাকা করে অ্যালাউন্স দিয়েছে। এই কোশ্চেনে বলেছে কোম্পানি থেকে আমাকে 6,000 টাকা করে অ্যালাউন্স দিয়েছে, তাই এক মাসে 6,000, আমরা তো 12 মাসে করবো অঙ্ক, এক মাসে 6,000 টাকা করে 12 মাসে করবো, স্যার 72,000 টাকা, দেখো আউটারে লিখেছি। এর থেকে মাইনাস করবো লেস এক্সেমশন, কিছু এক্সেমশন পাওয়া যায়, এর থেকে কিছু এক্সেমশন পাওয়া যায়। কি লেখা আছে এক্সেমশন আন্ডার 10 সাবসেকশন 13 এ রুল 2 এ উইল বি লিস্ট অফ দা ফলোইং। এখানে লিস্ট মানে কি, এখানে লিস্ট মানে ছোট ছোট, এই যে লিস্ট লিখে লিস্ট মানে ছোট, সে ছোট মানে এই তিনটের মধ্যে ছোট, 1 2 3 এই তিনটের মধ্যে ছোট, ঠিক আছে। ফলোইং মানে লিস্ট অফ দা ফলোইং, লিস্ট মানে ছোট, ফলোইং মানে তিনটের মধ্যে। তো প্রথমে লিখবো কি হাউস রেন্ট অ্যালাউন্স, তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এই যেখানে হাউস রেন্ট অ্যালাউন্স ছিল সেটাই এখানে বসিয়ে দেখো, নতুন কিছু লিখি, নতুন কিছু লিখি। তারপর কি লেখা আছে স্যার রেন্ট পেড, এটা নিয়ম, স্যার আপনি বলতে পারছেন এই লেখা কোনো কোশ্চেন না, এটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে হাউস রেন্ট অ্যালাউন্সের যে রুল, ঠিক আছে, ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট থেকে যে রুল করে সেই রুলগুলো তোমাকে বলছি, ঠিক আছে। রেন্ট পেড, রেন্ট কত টাকা করে পে করেছি, কোশ্চেন দেখো বলে দিয়েছে রেন্ট কত টাকা করে পে করেছি, স্যার কোশ্চেন তো বলেছে রেন্ট পে করেছি 4,000 টাকা, তাহলে 12 মাসে কত হবে 4,000 ইনটু 12 48,000 টাকা। এর থেকে মাইনাস করতে হয় কি 10% অফ স্যালারি, স্যালারি 10%, কার 10%, স্যালারি 10%, স্যালারি বের করতে হবে তোমাকে, স্যার স্যালারি বের করতে হবে, তাহলে স্যালারি বের করতে হবে, নিচে ওয়ার্কিংস করে স্যালারি বেসিক, দেখো কোশ্চেনে বলছে বেসিক স্যালারি বলেছিল 25,000 টাকা পার মান্থ, তাহলে 25 ইনটু 12 3 লাখ টাকা লিখে দিলাম। তারপর ডিআরএস অ্যালাউন্স কোশ্চেনে বলেছিল না ডিআরএস অ্যালাউন্স বলেছিল তো স্যার, বলেছিল কত করে 12,000 টাকা করে পার মান্থ, ঠিক আছে। স্যার আপনি বলবেন ডি এর ব্র্যাকেটে ফরেন থাকলে কি হবে, নট ফরেন থাকলে কি হবে, ঠিক আছে। তো যদি নট ফরেন, এই অঙ্কটা যদি নট ফরেন পার্ট অফ স্যালারি থাকতো তাহলে কিন্তু এখানে ডি আসতো না, যদি নট ফরেন পার্ট অফ স্যালারি থাকতো তাহলে এখানে ডি আসতো না, ফর্মিং আছে বলেই আসলো।
স্যার যদি কিছুই না বলে দেয় ফর্মিং নট ফর্মিং তখন কি ধরবো? তখন তোমার ইচ্ছা, তুমি সেটাকে ফর্মিংও ধরতে পারো, নট ফর্মিংও ধরতে পারো। ঠিক আছে তো, যেটাই ধরো এটা প্রপার নোট দিয়ে দেবে। তো হয়ে গেল। কমিশন, কমিশনটা কি বলেছে? কমিশনটা কি বলেছে? সেলের উপর দেখো তুমি 5 লাখ টাকা তোমার জন্য 5 লাখ টাকা কোম্পানি সেল হয়েছে, কোম্পানি বলে ঠিক আছে তোমার জন্য 5 লাখ টাকা সেল হলো, তুমি 5% কমিশন করো। তো 5 লাখের 5% কত? 25,000। তিনটাকে অ্যাড করলাম 4 লাখ 25,000। অ্যাকচুয়ালি এই চারে করতে গেলে স্যালারিতে এই তিনটে জিনিসই আসে, বাইরে নতুন কিছু আসে না। 4 লাখ 69,000 তার 10% 46,800, এটা থেকে এটা মাইনাস করো, পরে হলো 1100 লাস্ট। এবার দেখতে হবে তুমি তো ভাড়া থাকছো, কোন শহরে ভাড়া থেকেছো কোশ্চেনে বলে দিয়েছে? স্যার বলেছে মুম্বাই সিটিতে ভাড়া থাকছি। নিয়ম আমি আগেও বলেছি, আবার বলছি, যদি তুমি মেট্রো সিটিতে ভাড়া থাকো, মানে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই 4টে শহরে ভাড়া থাকলে 50% অফ স্যালারি আছে। অন্য সিটি এই 4টে শহর ছাড়া অন্য শহরে 40% অফ স্যালারি। 50% অফ স্যালারি কার 50? এই 50% করে এত হলো। বলে কিন্তু ছোট এই তিনটে ছোট বলতে এই তিনটে ছোট হচ্ছে 1100, সেই 1100টা কে দিলাম, এটা থেকে এটা বাদ দাও, বাদ দিয়ে হলো 70,900। এটাই হলো তোমার ট্যাক্স মেল এইচআর। এই অঙ্ক এসেছিল 2021 এ, এত ইজি অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো এইচআর। আচ্ছা এবার আমি যেটা করব হাউস এন্ড অ্যালাউন্সে, ঠিক আছে? আগেরটা কি করলাম, হাউস এন্ড অ্যালাউন্স, মানে আমি বারবার বলছি তোমাদের স্যালারি থেকে তো 15 নম্বর বড় কোশ্চেন আসবে এবং 5 নম্বরেরও আসবে। ঠিক আছে, 5 নম্বরে যে যে টপিক আছে তার মধ্যে প্রথম টপিক আমি ধরেছি কোনটা, হাউস রেন্ট অ্যালাউন্স। এখান থেকে আশা করছি 5 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে। তো প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও। আমি আগে একটা অঙ্ক করলাম হাউস রেন্ট অ্যালাউন্স, এখন আবার আরেকটা অঙ্ক করাচ্ছি। একই টাইপের অঙ্ক, শুধু কি দিয়েছি জানো, ভ্যালু গুলো চেঞ্জ করেছে, পুরো সেম অঙ্ক তুলে দিয়েছিল, ভ্যালু গুলো চেঞ্জ। তো দেখো কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি লেখা ছিল কোশ্চেনটা? বলছে সুদীপ্তা an employee of PQR Limited, ঠিক আছে? তো মানে PQR কোম্পানির একজন এমপ্লয়ি, রিসিভ বেসিক স্যালারি 38,000 পার মান্থ, বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্সেস 27,000 পার মান্থ। ঠিক আছে, এত কিছু বলেনি ব্যাকেটে, ফর্মিং পার্ট আর নট ফর্মিং, তাহলে কি ধরবে? আমি ধরে নেব ফর্মিং পার্ট অফ স্যালারি। ঠিক আছে, হাউস এন্ড অ্যালাউন্স এই চালে কত করে পেয়েছে? 8,000 টাকা করে পেয়েছে প্রতি মাসে। সে কমিশন পাচ্ছে 5% অ্যানুয়াল টার্নওভার, মানে 7 লাখ টাকা অ্যানুয়াল টার্নওভার করে তার 5% কমিশন। হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা, 5,000 পার মান্থ। তো আগের অঙ্কটা কি ছিল? মুম্বাইতে ছিল, এখানে কলকাতা বলেছে। তো দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি, অ্যাকচুয়ালি আশা করি বোঝানোর কিছু নেই অঙ্কটার মধ্যে, তবু আমি বলে দিচ্ছি কত টাকা করে অ্যালাউন্স পেয়েছে। 8,000 টাকা। তো 8,000 একটু 12 96,000 টাকা লিখে দিলাম অঙ্কটারে। মাইনাস করলাম এক্সেপশন আনসার 10 সাবসেকশন 13 রুল 2a উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। প্রথমে কি লিখেছি? হাউস এন্ড অ্যালাউন্স, এই টাকাটা বসিয়ে দিয়েছি। তারপর রেন্ট পেড, কোন শহরে ভাড়া আছে? স্যার কলকাতায়। কত টাকা করে ভাড়া আছে? 5,000 টাকা করে। 5,000 ইনটু 12 60,000 টাকা, মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি কি করে বের করতে হয়? বেসিক স্যালারি 38,000 ইনটু 12 বলে দিয়েছিল, 4,56,000। ডিএ 27,000 টাকা বলে দিয়েছিল, আমি ফর্মিং পার্ট অফ স্যালারি ধরে নিয়েছি, করে হলো এত টাকা। কমিশন সেলের উপর 5%, সেল 7 লাখ, তার 5% 35,000, টোটাল করে হলো 8,15,000 টাকা স্যালারি। ঠিক আছে, সেই স্যালারি 10%, 8,15,000 10% কত? স্যার 81,500। আমি আগে বলেছি দেখো 60,000 টাকা থেকে, এই দেখো 60,000 টাকা থেকে যদি তুমি 81,500 টাকা বাদ দাও, যে অ্যানসারটা বেরোবে, অ্যানসার যে অ্যানসারটা বেরোবে তাকে মাইনাস করলে নেগেটিভ বেরোবে। হ্যাঁ কি না? অ্যানসার নেগেটিভ বেরোবে। নেগেটিভ যদি অ্যানসার বেরোয় তখন সেটাকে লিখো নীল, দেখো তাই নীল লিখেছি। ঠিক আছে, তারপর কোন শহরে? কলকাতা। আমি আগে যখনও বললাম মেট্রো সিটি হলে 50% অফ স্যালারি, আদার সিটি 40%। তাহলে স্যালারি কত? 8,15,000, তার 50% 4,07,500। এই তিনটে ছোট কোনটা বলতে পারবে? আরে বলতে পারবে? বুঝতে পারছো তো? ছোট, নীল মানে জিরো, নীল মানে জিরো, তিনটে ছোট, নীল মানে জিরো, এটা থেকে মাইনাস করো 96,000 টাকা। তো ভালো করে এই যেটা করাচ্ছি, এই যেটা করাচ্ছি না, আগের ভিডিওতে যে আমি বড় বড় স্যালারি করালাম, যেটা আমি মানে 15 নম্বর 3টে, তার মধ্যে একটা অঙ্ক এইচআর ছিল, আর এখন দুটো এইচআর করে দিলাম, বুঝতে গেল? এইবার স্যার নেক্সট কোন টপিক করব? এইচআরে কটা করালাম, এখন দুটো করালাম। আর কি এই দুটো ভালো করে করো, আর বইতে যে আমি দুটো বা 3টে দিয়েছি ওই তো তুমি প্র্যাকটিস করো, তার মধ্যেই তোমার এইচআরে আসলে চলে আসবে, বাইরে কিছু করতে হবে। 5টা দুটো করালাম, 3টে হোমওয়ার্ক। এবার কি করবো জানো? গ্র্যাচুইটি শিখবো, গ্র্যাচুইটি। আমি একটু
নিয়মটা বলে দিই, গ্র্যাচুইটি নিয়মটা জানো তো? গ্র্যাচুইটি জিনিসটা কি? হ্যাঁ স্যার জানি তো গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি কি? কেউ যদি চাকরি করে, ঠিক আছে, অনেকে দেখবে কোম্পানি চাকরি করে, তাই না? কোম্পানি হোক বা গভর্নমেন্ট সাথে চাকরি করে, চাকরি করার পর যখন রিটায়ারমেন্ট হয় না, রিটায়ারমেন্ট হলে তারা প্রচুর টাকা বাড়িয়ে নিচ্ছে, দেখবে কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস করে রিটায়ার করার পর সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 40 লাখ 50 লাখ বাড়িতে নিয়ে আসছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 20 লাখ 25 লাখ বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসছে তো। তেমনি নন গভর্নমেন্ট এমপ্লয়িতে চাকরি করলেও তারা বাড়িতে কিছু টাকা নিয়ে আসে, এটাকে গ্র্যাচুইটি বলে। এর ট্যাক্স ট্রিটমেন্ট শিখতে হবে গ্র্যাচুইটি, ঠিক আছে? দেখো ছোট করে বলে দিই, এগুলো আমরা ক্লাসে প্রচুর পড়িয়েছিলাম, এগুলো ক্লাসে প্রচুর পড়ানো, জাস্ট রিভিশন, ঠিক আছে, রিভিশন করাচ্ছি। গ্র্যাচুইটি, ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, আবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। আমি বলেছি আমাদের এক্সামে গভর্নমেন্ট দেবে যা, শুধু নন গভর্নমেন্ট দেবে না। স্যার গভর্নমেন্ট তো বলবো না, নিয়মটা কি? গ্র্যাচুইটি, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায়, জানতে ইচ্ছা করছে? গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটি টাকা পায়, গভর্নমেন্ট তার উপর কোনো ট্যাক্স নেয় না, ঠিক আছে? ধরো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি টাকা পেল, তো গভর্নমেন্ট ওর থেকে কোনো ট্যাক্স নেয় না। কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি টাকা পায়, গভর্নমেন্ট তার থেকে ট্যাক্স নেবে কিছু, কিন্তু এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সেটা কি? নন গভর্নমেন্টের ক্ষেত্রে দেখতে হয় কভার বলে একটা কথা হয়, কভার আর একটা নট কভার, কভার আর নট কভার, ঠিক আছে? তো কভার আর নট কভার, কি বললাম? কভার আর নট কভার। গ্র্যাচুইটি অ্যাক্ট আছে, ঠিক আছে, সেই গ্র্যাচুইটি একটা যদি কভার করে তাকে বলে কভার, আর গ্র্যাচুইটি একটা যদি কভার না করে তখন বলে নট কভার, ঠিক আছে? স্যার কিভাবে অঙ্ক করতে দেবো বলে দিচ্ছি তোমাকে, নিশ্চয়ই কোশ্চেনে বলে দেবে গ্র্যাচুইটি তুমি কত পেয়েছো, বলে দেবে গ্র্যাচুইটি রিসিপ্ট। আমি কিন্তু নন গভর্নমেন্টের টেস্ট দিই, গভর্নমেন্ট তো পরীক্ষা দেয় না, নন গভর্নমেন্ট যদি গ্র্যাচুইটি রিসিপ্টের কোনো কিছু আপনার তুমি গ্র্যাচুইটি পেয়েছো, ঠিক? এর থেকে মাইনাস করতে হয় কি? এক্সেমশন। কি করব? এক্সেমশন will be list of the following, will be list of the following। কি প্রথমে লিখো, এই গ্র্যাচুইটি রিসিপ্ট লিখো, এগুলো কিছুই না, এই নিয়মগুলো তুমি একবার মাথায় রাখো, অঙ্ক শেষ, নেমে গেল অঙ্ক, ঠিক আছে? গ্র্যাচুইটি রিসিপ্ট প্রথমে লিখো, গ্র্যাচুইটি রিসিপ্ট, ঠিক? তারপর কি লিখবো জানো? তারপর লিখো লাস্ট মান্থ স্যালারি, লাস্ট মান্থ স্যালারি, ঠিক আছে? আর একটা লিখো ম্যাক্সিমাম লিমিট, এখানে ম্যাক্সিমাম লিমিট হয় কত? 20 লাখ, ম্যাক্সিমাম লিমিট হয় তোমার 20 লাখ, ঠিক আছে? লাস্ট মান্থ স্যালারি ইনটু 15/26 ইনটু সার্ভিস পিরিয়ড, ইনটু সার্ভিস পিরিয়ড, ঠিক আছে? স্যার আপনি এটা এই দেখো, আমি এটা কার নিয়ম লিখলাম? কভার্টের নিয়ম লিখলাম, কভার্টের নিয়ম। তাহলে তুমি যখন অঙ্ক করে পরীক্ষার হলে তোমাকে বলে দেবে গ্র্যাচুইটি তুমি কত টাকা পেয়েছো, বলে দেবে গ্র্যাচুইটি তুমি এত টাকা পেয়েছো, ঠিক আছে? যেই টাকাটা পেয়েছো, স্যার টাকাটা, আচ্ছা যেই টাকাটা পেয়েছো, আমি বলছি যেই টাকাটা পেয়েছো, সেই টাকাটা, যেই টাকাটা পেয়েছো, যেই টাকাটা পেয়েছো সেটাই আমার এখানে বসে যাবে। লাস্ট মান্থ স্যালারি কোশ্চেনে বলে দেবো লাস্ট মান্থ স্যালারি কত ছিল, সেটা লিখবে, এটা এত টাকা লিখবে লাস্ট মান্থ স্যালারি ইনটু 15/20। এখন বলে স্যার 15/26 কেন হলো? 26 মানে কি তোমরা তো জানো, তোমরা জানো তো কতদিন এক মাস? 30 দিন এক মাস, তার মধ্যে 4টে রোববার যদি ছুটিও থাকে তাহলে কতদিন হয়? 26 দিন, তাই 15/26 ইনটু সার্ভিস পিরিয়ড, অর্থাৎ তুমি কত বছর কাজ করবে, তুমি যত বছর কাজ করবে সেটা বলে সার্ভিস পিরিয়ড। এখানে একটা নিয়ম মাথায় রাখতে হবে, তুমি ধরো 15 বছর 5 মাস কাজ করেছো, সেটাকে ধরবো 15 বছর, ঠিক আছে? তুমি ধরো 15 বছর 6 মাস কাজ করেছো, ধরবো 16 বছর। তুমি ধরো 15 বছর 7 মাস কাজ করেছো, তাহলে ধরবো 16 বছর। তার মানে এখানে সার্ভিস পিরিয়ড বলতে কি বোঝায়? বলছে তুমি যদি 6 মাস বা তার বেশি কাজ করো, 6 মাস বা তার বেশি কাজ করো, 6 মাস বা তার বেশি, 7 মাস 8 মাস কাজ করো, ওটাকে 1 বছর ধরা হবে। দেখো না এখানে 15 বছর 5 মাস 6 মাস করেছে না স্যার, তাই 15 বছর ধরা হচ্ছে। এটা 15 বছর 6 মাস কাজ করেছে, 16 বছর ধরা। 15 বছর 7 মাস কাজ করে 16 বছর ধরা হয়েছে, ঠিক আছে? হয়ে গেল। আর ম্যাক্সিমাম লিমিট 20 লাখ। এই গেল তোমার কভার। স্যার নট কভার, নট কভারের সাথে এই জায়গাটা চেঞ্জ হয়, এই জায়গাটা, ঠিক আছে? হাফ, আমি লিখবো হাফ ইনটু 10 মান্থ এভারেজ স্যালারি, ব্যাস।
হলো তো, বুঝে গেল? এটা হচ্ছে এবার এটা যে লিখলাম এটা তো কভার তো হলো, ঠিক আছে? এবার নট কভার আগে এটা দেখে রাখো, তারপর তো অঙ্ক তো এমনি করাই যাবে, যে কেউ অঙ্ক করতে পারবে, এই নিয়মে জানা থাকলে অঙ্ক যে কেউ করতে পারবে। তো নট কভারের ক্ষেত্রে সার্ভিস পিরিয়ড বলতে 15 বছর 5 মাস 15 বছর, 15 বছর 6 মাস 15 বছর, ঠিক আছে? 15 বছর 7 মাস 15 বছর, অর্থাৎ মানে কি বলছে, নট কভারের ক্ষেত্রে সার্ভিস পিরিয়ডে যে ফ্র্যাকশন থাকে না, তার মাস ওটাকে ইগনোর করা, ব্যাস এই। সো আরেকটা বলতে হবে স্যালারি মানে কি, এখানে স্যালারি মানে বেসিক ডিএ আর কমিশন, ব্যাস শেষ, অঙ্ক শেষ। ওটা একটা অঙ্ক করাচ্ছি, তাহলে তুই বুঝে যাবি গ্র্যাচুইটি অঙ্ক কিভাবে করতে হয়। তো গ্র্যাচুইটিটা বোঝা না, চলো গ্র্যাচুইটি একটা অঙ্ক করি। 2019 সালে জেনারেলে একটা গ্র্যাচুইটি অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? অঙ্কটা করছি, দেখো স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ, দেখো বলছে মিস্টার জে ইজ আ প্রাইভেট সেক্টর এমপ্লয়ি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। তাহলে আমি কি বলেছি বারবার, তোমার পরীক্ষায় স্যালারি অঙ্ক সেট করে সবসময় নন গভর্নমেন্ট এমপ্লয়ি দেবে, মানে প্রাইভেট সেক্টর এমপ্লয়ি। তো আমি কি বললাম, গ্র্যাচুইটি গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে। নন গভর্নমেন্টের দুটো পার্ট, একটা কভার একটা নট কভার। কোশ্চেনে প্রথম লাইনেই বলে দিচ্ছে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট কভার আন্ডারলাইন করো, কভার বলে কিন্তু কভারের নিয়মটা তোমার মাথায় নিয়ে আসতে হবে। রিটায়ার করেছে কবে, নভেম্বর মাসে রিটায়ার করেছে 2021 সালে। আফটার আ কন্টিনিউয়াস সার্ভিস 22 ইয়ার্স 10 মান্থ, 22 বছর 10 মাস কাজ করার পর। কভারে কি ছিল, কভারে সার্ভিস পিরিয়ড লিখেছিলাম, যদি কোনো এমপ্লয়ি যদি 6 মাস বা তার বেশি কাজ করে, ফ্র্যাকশনের কথা বলছি, 6 মাস বা তার বেশি কাজ করে, তাহলে ওটাকে 1 বছর ধরা হবে। তাহলে এখানে 22 বছর ক মাস কাজ করেছে, 10 মাস, তাহলে 10 মাস মানে 6 মাসের বেশি, তাহলে এটাকে 1 বছর ধরা হবে। 22 বছর প্লাস 1 বছর, 23 বছর ধরা হবে, ঠিক আছে? গ্র্যাচুইটি পেয়েছে 35,000 টাকা, বেসিক স্যালারি বলে দিয়েছে, বলছে বেসিক পে আর ডিয়ারনেস অ্যালাউন্স ফর দ্য লাস্ট মান্থ 2000, ঠিক আছে? 2800 টাকা বলে দিয়েছে। তখন এটা কোন নিয়ম, কভারের নিয়মটা মনে করো। স্যার প্রথমে গ্র্যাচুইটি রিসিভ লিখতে হবে, তো গ্র্যাচুইটি কত বলেছিল ওকে, 35,000 টাকা লিখে দিয়েছি, গ্র্যাচুইটি 35,000 টাকা। এর থেকে এক্সেমশন বাদ দেবো কত, ধারাটা কত, সেকশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 10, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ক্লজ, ঠিক আছে? ক্লজ রোমান 2, ঠিক আছে? কভার্ড হলে রোমান 2, নট কভার্ড হলে রোমান 3 হয়ে যেত। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, এই যে তিনটের মধ্যে ছোট কোনটা, ছোট প্রথমে লিখো গ্র্যাচুইটি রিসিভ, যেটা আগে বললাম। তারপর কভার্ডের নিয়ম, অ্যাকচুয়ালি কভার্ড আর নট কভার্ডের মধ্যে এই ঘরটাই চেঞ্জ থাকে, বাকি সেম থাকে। নিয়ম কি, লাস্ট মান্থ স্যালারি, কোশ্চেন দেখো বলেছে লাস্ট মান্থের স্যালারি দেখো, বেসিক আর ডিএ মিলিয়ে 2800 টাকা বলে দিয়েছে, তাই এখানে লিখলাম 2800 টাকা। 15/26 নিয়মেই ছিল, লিখলাম 23 22 বছর 10 মাস মানে 23 বছর। এটা যদি নট কভার হতো 22 বছর 10 মাসটা কিন্তু 22 বছরই ধরতাম। এই বারবার বলেছিলাম কভারের ক্ষেত্রে আর নট কভারের মধ্যে সার্ভিস পিরিয়ডের যে ডিফারেন্সটা আছে, তাই না? নট কভারে ওই ফ্র্যাকশনটা ইগনোর করা হয়, নট কভারে ফ্র্যাকশন ইগনোর করা হয়, কিন্তু কভারে কিন্তু ফ্র্যাকশন ইগনোর করা হয় না, ঠিক আছে? কভারের নিয়ম বলছে যদি 6 মান্থ বা তার বেশি কাজ করে ওটাকে ফুল ইয়ার ধরা হবে, আর নট কভারে এরকম মান্থের কথা কিছু বলাই নেই, ঠিক আছে? এই বছরটা ম্যাক্সিমাম তো 20 লাখ, ঠিক আছে? এটা ক্যালকুলেট করা হবে, এত বেরোলো বলো, এই তিনটের মধ্যে ছোট কোনটা, স্যার 35,000 টাকা, সেই 35 এখানে লিখলাম, এটা বাদ দিয়ে দিয়ে হলো। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো করে গ্র্যাচুইটিটাও প্র্যাকটিস করো। গ্র্যাচুইটি এসেছিল 2019 সালে, এই চ্যাপ্টারে দুটো অঙ্ক করা, গ্র্যাচুইটি একটা অঙ্ক করা, ঠিক আছে? দেখি আর একটা অঙ্ক করা যায় কিনা। এখন আমি তোমাদের সামনে যে অঙ্কটা করব গ্র্যাচুইটির, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 2008-এ এসেছিল, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8। তো কি বলেছে অঙ্কটা দেখো, মিস্টার নাগ রিটায়ার্ড ফ্রম হিজ জব উইথ এফেক্ট ফ্রম 1/9/2020. He had joined the service on 1/1/2003. He got an increment in his basic salary amounting to rupees 1,000 every year on January 1. আমি তোমাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে ইনক্রিমেন্টে আর একটা অঙ্ক করিয়ে দেবো, যাতে তোমাদের ডাউট না থাকে, ঠিক আছে? আমি শিখিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো এক একটা করে না লিখি। তো দেখো আমি তোমাদের একটা কথা বলেছি, কোশ্চেনটা আমি পড়বো, কোশ্চেনটা পুরো পড়বো। তোমরা তো কোশ্চেনটা টুকে নিয়েছো, যাদের বই থেকে অঙ্ক করবে, যাদের বই নিয়ে তাদের কোশ্চেনটা টুকে নিয়েছো। তো টোকার পর
কোশ্চেন পড়ে আগে দেখে নাও ইনক্রিমেন্ট। প্রথমে তো দেখবে গ্র্যাচুইটির অঙ্ক কিনা, প্রথমে তোমাদের সবাইকে দেখতে হবে গ্র্যাচুইটির অঙ্ক কিনা, এবং তোমাকে দেখতে হবে এটা কি এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। স্যার এখানে কোশ্চেনে বলেছে, কোশ্চেনটা পড়ে দেখো কি বলেছে, গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তো গভর্নমেন্ট এমপ্লয়ি তো বলেনি এই অঙ্কে, এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রেই একমাত্র রুল ফলো হবে কভার্ড অর নট কভার্ড। ঠিক আছে, তো দেখো আমি পুরোটা পড়েই নিই, কোশ্চেনটা একবার পড়েই নিই কি বলেছে। মিস্টার নাগ রিটায়ার্ড ফ্রম হিজ জব উইথ এফেক্ট ফ্রম 1920. হি হ্যাড জয়েন্ড দ্য সার্ভিস 113. He got an increment in his basic salary amounting to ₹1,000 every year on January 1. At the time of his retirement, he was getting basic salary 20,000 per month. He was also entitled to dearness allowance 10% of basic salary, which form part of salary for retirement benefit, commission on turnover 1% of the total sale achieved by him. His turnover for the 12 month ending 31st August 2020 was 12 lakhs. He received a sum 3,20,000 as gratuity on the date of his retirement. Compute amount of gratuity taxable for the assessment year 1920, assuming the sales occurred evenly during the 12-month period. হ্যাঁ, কোশ্চেন এখানে কিছু বলে দেয়নি গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা আমরা কি করছি, অ্যাজাম্পশন করছি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তোমরা সব সময় বলে দেবে, কোশ্চেনে বলে দেবে গভর্নমেন্ট এমপ্লয়ি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তো বলে না দিলে তোমরা সবসময় নন গভর্নমেন্ট এমপ্লয়ি করারই চেষ্টা করবে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি করারই চেষ্টা করবে। ঠিক আছে, তো যাই হোক, কেননা গভর্নমেন্ট এমপ্লয়ি তো এই অঙ্কটা তোমার এক্সামে আসলে 6 মার্কস, 5 মার্কসকে 6 মার্কসে আসবে। গভর্নমেন্ট এমপ্লয়ি তো নাথিং ইজ ট্যাক্সেবল, থোড়াই এক লাইন লেখার জন্য 6 নাম্বার দেবে, কোনোদিন দেবে না। তো এটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি অঙ্কই তোমরা ধরে নেবে। ঠিক আছে স্যার, এটা কি ধরবো, কভার না নট কভার, কোশ্চেনে কিছু বলেছে না স্যার? কোশ্চেন তো কিছু মেনশন করেনি কভার না নট কভার। আচ্ছা তোমরা বলো কভারের ক্ষেত্রে স্যালারি বের করার নিয়ম কি ছিল? স্যার লাস্ট মান্থ স্যালারি বের করতাম বেসিক প্লাস ডিএ, ঠিক। আর নট কভারের ক্ষেত্রে স্যালারি বের করতাম কি বেসিক প্লাস ডিএ প্লাস ফিক্সড পার্সেন্টেজ কমিশন অন সেল। তো দেখো না এখানে বেসিক দিয়ে দিয়েছে, ডিএ বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি। ফর্মিং পার্ট অফ স্যালারি কোথায় লাগতো? কভারে লাগতো, নট কভারে লাগতো? স্যার নট কভারে লাগতো। আচ্ছা, তো ফিক্সড পার্সেন্ট কমিশন অন সেল কোথায় লাগতো? কভারে লাগতো, নট কভারে? স্যার নট কভারে। তো তুমি বুঝতে পারছো তোমাকে নট কভারের আইটেম দিয়েছে, তুমি কেন কভার ধরবে বেকার? তো সুতরাং কোশ্চেন পড়ে তোমাকে বুঝতে হবে, যদি কোনো অঙ্কে যদি তুমি দেখো ফর্মিং পার্ট অফ স্যালারি ফিক্সড পার্সেন্ট কমিশন অন সেল, তুমি নট কভার ধরতে পারো। যাই হোক, কোনো কিছু ম্যাটার করে না, পুরোপুরি তোমার অ্যাজাম্পশনের ব্যাপার, তুমি কি ধরবে, কভার ধরবে নট কভার ধরবে। আমি তোমাদের সাজেশন দেবো সব অঙ্ক নট কভার ধরে করা, সব অঙ্ক নট কভার ধরে করার। হ্যাঁ, যদি কোনো কোশ্চেনে লাস্ট মান্থ স্যালারি একদম স্পেশালি মেনশন করে দেয় লাস্ট মান্থ স্যালারি, তখন তুমি কভার ধরবে, আদারওয়াইজ তুমি সবসময় নট কভার ধরবে। ঠিক আছে, তুমি যত অঙ্ক করবে, যত প্র্যাকটিস করবে, তখন তুমি বুঝতে পারবে এই অঙ্ক কভার ধরা বেটার নাকি নট কভার ধরা বেটার, বুঝতে পারবে। অঙ্ক আস্তে আস্তে করতে করতেই তোমার ক্লিয়ারিটি ভাবটা চলে আসবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, তোমরা যত অঙ্ক করবে গ্র্যাচুইটি সবসময় নট কভার ধরার চেষ্টা করো, কভার ধরবে না। লাস্ট মান্থ স্যালারি দিলে কভার, আর লাস্ট মান্থ স্যালারি না দিলে নট কভার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো কোশ্চেনটা কি বললাম স্যার, এটা কি ইনক্রিমেন্টের অঙ্ক? হ্যাঁ স্যার, এটা ইনক্রিমেন্টওয়ালা অঙ্ক। তো আমি বলেছিলাম ইনক্রিমেন্টওয়ালা অঙ্কের ক্ষেত্রে আগে তোমার ক্যালেন্ডারটা সাজিয়ে নাও, আগে ক্যালেন্ডার বেসিসে করবো। তোমাদের তো অ্যাকাউন্টিং ইয়ার বেসিসে করলে তোমরা বুঝতে পারছো না অ্যাকাউন্টিং ইয়ার মানে কোনটা। এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাসে, ধরো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো দেখো ক্যালেন্ডার ইয়ার সাজালে কেমন হচ্ছে। ক্যালেন্ডার কি হয়, এটা কোন বছরের অঙ্ক বলেছে, এটা কোন বছর কোন সাল দিয়েছে, কোন ক্যালেন্ডার করতে হবে? স্যার 2020 সালে ক্যালেন্ডার করতে হবে, 2020 সালে ক্যালেন্ডার, জানুয়ারি থেকে ডিসেম্বর মাস। তো দেখো এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তো 2020 সালে ক্যালেন্ডার খুলেছি, দেখো 2020 সালে ক্যালেন্ডার জানুয়ারি থেকে ডিসেম্বর। তোমাদের যদি অ্যাকাউন্টিং ইয়ার মানে অর্থাৎ এপ্রিল থেকে মার্চ মাস যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অ্যাকাউন্টিং তোমার ক্যালেন্ডার ইয়ার বলো, এটা একদম ইজি লাগবে তোমাদের কাছে, একদম ইজি লাগবে। তো দেখো কোশ্চেন পড়ে সবার প্রথম বলো রিটায়ার করেছে কোন মাসে, রিটায়ার করেছে কোন মাসে? স্যার এই অঙ্কটা পড়ে যা বুঝতে পারছি, রিটায়ার করেছে 1/9/20। এখানে তুমি ডেটটা লিখে রাখো, এখানে পাশে লিখে রাখো রিটায়ারমেন্টের ডেট 1/9/20। 1/9/20 মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখে রিটায়ার করেছে, এই তারিখে রিটায়ার করেছে। আগের অঙ্কটা কি ছিল স্যার? আগের অঙ্কটা বলেছিল রিটায়ারমেন্ট বলেছিল এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থে যদি রিটায়ার করে, আমি কি বলেছিলাম, যেই মাসে রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাসের স্যালারি নিতে হবে, ঠিক একদম ঠিক।
যেই মাসে রিটায়ার করতে হয় ঠিক তার আগের 10 মাসের স্যালারি নিতে হয়। কিন্তু কোনো অথার ওখানে কি বলেছিল, যেহেতু রিটায়ারমেন্টটা ছিল মাসের শেষ দিন তাই ওই মাসটাকে ধরেছিল। ঠিক আছে, তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, তোমাকে মাথায় রাখতে হবে যেই মাসে রিটায়ার করবে দেখতে হবে রিটায়ারমেন্টটা কোন দিনে হয়েছে, মাসের শুরুতে মানে 1 তারিখে হয়েছে নাকি মাসের একদম শেষে হয়েছে। যদি মাসের শেষে হয় তুমি তাহলে সেই মাসটাকে ধরতে পারো 10 মাসের স্যালারির মধ্যে। ঠিক আছে, এবার যদি কেউ নাও ধরে কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু কোশ্চেন আমাকে দেখতে হবে কোশ্চেন ওরা কি অ্যাজাম্পশন করে এগোচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। যেমন আগের অঙ্কটা ওরা পার্টিকুলারলি কমিশন অন সেল বলে দিয়েছিল, যেই মাসে রিটায়ার করছে সেই মাসের স্যালারিটা তোমাকে ধরতে। তো সুতরাং এই জন্য ওটা তুমি যদি করতে কোনো ভুল ছিল না, আর করতে ভুল ছিল না, ওটা তোমাকে করতেই হতো। ঠিক আছে, তো সুতরাং তোমাকে বুঝতে হবে এখানে স্যার এখানে তো কিছু বলেনি না, এখানে এই অঙ্কটাই একদম কিছু বলেনি, এখানে কিছু বলেইনি। তার মানে যেই মাসে রিটায়ার করছে, রিটায়ার কোন মাসে করে স্যার সেপ্টেম্বর মাসের 1 তারিখে রিটায়ার করেছে, অর্থাৎ যেই মাসে রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাসের স্যালারি নেবে। আমি আবার বলছি যেই মাসে রিটায়ার করবে ঠিক তার আগের 10 মাসের স্যালারি নেবে। যদি রিটায়ারমেন্ট যদি করে মাসের একদম লাস্ট ডেটে তাহলে তুমি সেই মাসটাকে ধরতে পারো, ধরলে কোনো ভুল নেই। ঠিক আছে, তো যাই হোক এই মাসে রিটায়ার তার আগের 10 মাসের স্যালারি মানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ কি হচ্ছে এই 2020 সালে তুমি 8 মাস, এখানে তুমি 8 মাস নেবে, 2020 সালের 8 মাস। তাহলে স্যার বাকি 2 মাস, আরে বাকি 2 মাস তোমাকে 2019 সাল নিতে হবে, অর্থাৎ তুমি 2020 সালে ক মাস নেবে স্যার 2020 সালের জানুয়ারি থেকে আগস্ট অবধি নেবে 8 মাস, আর 2019 সালে 2 মাস নেবে। 2019 সালে 2 মাস মানে নভেম্বর টু ডিসেম্বর। ঠিক আছে, 2 মান্থ। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার দেখো কোশ্চেনটা পড়ে বলো ইনক্রিমেন্ট কি কোশ্চেনে কোথাও বলেছে? হ্যাঁ স্যার ইনক্রিমেন্ট বলেছে, প্রতি বছর জানুয়ারি মাসে 1000 টাকা করে ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ এই দিনে ইনক্রিমেন্ট হচ্ছে কত টাকা করে, 1000 টাকা করে ইনক্রিমেন্ট হয়, 1000 টাকা করে ইনক্রিমেন্ট হয়। এখন আমাকে তোমরা বলো যেই দিন রিটায়ার করেছে সেপ্টেম্বর মাসে, যেদিন রিটায়ার করছে সেদিন স্যালারি কত ছিল, যেদিন রিটায়ার করছে সেদিন স্যালারি কত ছিল? স্যার বলেছে অ্যাট দ্য টাইম অফ হিজ রিটায়ারমেন্ট, যেদিন রিটায়ার করছে সেদিন স্যালারি ছিল 20,000 টাকা, অর্থাৎ রিটায়ারমেন্টের দিনের স্যালারি ছিল 20,000 টাকা, রিটায়ার যেদিন করছে সেদিন স্যালারি ছিল 20,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এই পিরিয়ড থেকে, ঠিক আছে, এই পিরিয়ড অবধি তোমার স্যালারি ছিল 20,000 টাকা, একদম ঠিক। অর্থাৎ প্রতি বছর জানুয়ারি মাসে 1000 টাকা করে বাড়ছে, তার মানে 2020 সালে যদি স্যালারি 20,000 টাকা থাকে 2019 কত ছিল স্যার 19,000 টাকা, 19,000 টাকা, একদম ঠিক বলেছে 19,000 টাকা। অর্থাৎ এই 2 মাস তুমি 19 সালে 19,000 টাকা ছিল এখানে 19,000 টাকা নেবে, আর 20 সালে 20,000 টাকা ছিল এখানে 20,000 টাকা নেবে। তাহলে বুঝতে পারছো তো স্যার 20,000 ইন্টু 8 হচ্ছে 1,60,000, আর 19,000 ইন্টু 2 হচ্ছে 38,000, টোটাল হচ্ছে তোমার 1,98,000, 1,98,000। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তো মাথায়? একদম পুরো ইজি এরকম চার্ট সাজিয়ে নেবে, ক্যালেন্ডার সাজিয়ে নেবে, তোমাদের কোনো কঠিন লাগবে না, বারবার বলছি কোনো কঠিন লাগবে না। ঠিক আছে তো, কোনো কঠিন লাগবে না। তাও যদি কঠিন লাগে তুমি বলবে তাই নেক্সট ভিডিওতে আবার একটা গ্র্যাচুইটি করে দেবো, করে দেবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তো এখানে স্যালারি বের করার নিয়ম কি, এটা কিন্তু আমরা কোন মেথড করছি স্যার? আপনি তো বললেন কোশ্চেনে যদি কিছু মেনশন করে না দেয় তাহলে আপনি নট কভার ধরো, তাহলে নিশ্চয়ই আপনি নট কভারই করছেন। তো নট কভার করছি। বেসিক স্যালারি কত বের করলো দেখো 1,98,000, এখানে লিখে দাও 1,98,000। তারপর ডিএ, নট কভার্ড ডি এর কথা কি বলেছে? ডিএ নেব অনলি ফর্মিং পার্ট নেব, ফর্মিং পার্ট মাথায় রাখবে, অনলি ফর্মিং পার্ট নেব, নট ফর্মিং পার্ট কিন্তু হবে না। তো এখানে কি বলেছে ফর্মিং পার্ট? স্যার এখানে বলেছে ডিএ হচ্ছে 10% অফ বেসিক স্যালারি, যেটা কিনা ফর্মিং পার্ট 10%, ডিএ 10% বলেছে, তাহলে 10% কত হবে 19,800। এরপর লিখি আমরা নট কভার্ডে চলে আসে কমিশন অন সেলস। ঠিক আছে, তো কমিশন অন সেলস তুমি দেখো, তোমরা যদি মনে আছে এইচআরে হাউস এন্ড অ্যালাউন্স করেছিলাম, হাউস এন্ড অ্যালাউন্স স্যালারি বলতে কি বুঝিয়েছিলাম? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। হ্যাঁ ওখানে কিন্তু 10 মাসের কোনো গল্প ছিল না, বাট এখানে 10 মাসের গল্প আছে, এই তো তফাৎ। তো দেখো কমিশন অন সেল, তোমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে এই অঙ্কে সেল কত বলেছে, এই অঙ্কে সেল কি বলেছে? স্যার এই অঙ্কে সেল বলেছে 12 লাখ টাকা। কি বলেছে? হিজ টার্নওভার ফর দ্য 12 মান্থ, 12 মাসের সেল বলেছে 12 লাখ টাকা। আচ্ছা আমরা যেই স্যালারি বের করি 12 মাসের বের করি নাকি 10 মাসের বের করি? স্যার এটা 10 মাসের বের করে, তাহলে 12 লাখ টাকা যদি 12 মাসের হয় তাহলে 10 মাসে কত ছিল? দেখো 12 লাখ টাকা যদি 12 মাসে হয় তাহলে 10 মাসে কত হবে? তাহলে 12 লাখ বাই 12 মাসে 12 লাখ টাকা হলে 1 মাসে 1 লাখ টাকা, তাহলে 10 মাসে কত ছিল? 10 লাখ টাকা। ঠিক আছে, এইবার দেখো কত পার্সেন্টেজ বলেছে কমিশন এই অঙ্কে? স্যার এই অঙ্কে 1% কমিশন বলেছে, 1%। তাহলে কত হলো?
10 লাখের 1% করলে কত হয় ক্যালকুলেটার করে দেখো। 10 লাখের 1% 10,000 টাকা, তাহলে হয়ে গেল, তোমার ক্যালকুলেশন হয়ে গেল। ঠিক আছে, 1,98,000 যোগ 10,000 যোগ 19,800, টোটাল কত হলো স্যার? 2,17,800। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলে, 2,17,800 হলো তোমার লাস্ট 10 মাসের স্যালারি। 10 মাসের স্যালারি যদি 2,17,800 হয়, তাহলে অ্যাভারেজ স্যালারি কত? অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ স্যালারি কত হবে? 2,17,800 ডিভাইডেড বাই 10, তাহলে কত হচ্ছে? 21,780। কত হচ্ছে? 21,780। তাহলে এখানে লেখো হাফ, অ্যাভারেজ স্যালারি হলো 21,780 অ্যাভারেজ স্যালারি। স্যার নাম্বার অফ কমপ্লিট ইয়ার কি ধরবো? আরে রিটায়ার করেছে 1/9/20। আরে তুমি বলো জয়েন কবে বলেছে? জয়েনের ডেট বলেছে? হ্যাঁ স্যার জয়েনের ডেট বলেছে 1/1/3। জয়েন করেছে 1/1/3, তাহলে বলো ও কতদিন কাজ করেছে? কতদিন কাজ করেছে? আরে তোমরা বলো না, 1/1/3 থেকে 1/1/20 কত মাস হয়? সরি কত বছর হয়? 1/1/3 থেকে 1/1/20, 1/1/3 থেকে 1/1/20 3 সাল পুরো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে কত হচ্ছে? 16 আর 2 18, 18 বছর হচ্ছে। ঠিক আছে, 18 বছর হচ্ছে। সরি এটা একটু ভুল হয়েছে, 18 বছর কি করে হবে? আমি 1/1/3 থেকে 1/1/20 সালটা ধরেছি। 20 সাল কেন ধরবো? আরে 20 সালে তো 1 তারিখে রিটায়ার করি, জানুয়ারি মাসে 1 তারিখে, তাহলে 17 বছর হবে। এমনি মুখে মুখে হয়ে যেত 3 থেকে 20 কত বছর হচ্ছে? 17 বছর হচ্ছে। 17 বছর, 17 বছর কাজ করেছে। 17 বছর কাজ করেছে, কিন্তু ও 1/1/20 রিটায়ার করেনি, ও 1/9/20। তাহলে এবার 1/1/20 থেকে 1/9/20 অব্দি ক মাস হচ্ছে স্যার? আরো 8 মাস হচ্ছে, 8 মাস। তাহলে 17 বছর 8 মাস কাজ করেছে। যেহেতু নট কভার, নট কভারের ক্ষেত্রে ফ্যাকশনটাকে টোটালি ইগনোর করতে হয়, পুরো কমপ্লিটেড ইয়ার অর্থাৎ 17 বছর নেব। 17 বছর নেব, করে ফেলো, দেখো কত হচ্ছে। কত হচ্ছে দেখে ফেলো। 21,780 ডিভাইডেড বাই 2 ইন্টু 17 কত হচ্ছে? 1,85,130। তাহলে এখানে স্যালারিটা বেরিয়ে গেল আমাদের কত? 1,85,130। আচ্ছা, এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ম্যাক্সিমাম লিমিট গ্র্যাচুইটিতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় স্যার? 20 লাখ। এখানে 20 লাখ লিখে দাও। এবার তোমাদের কাজ হচ্ছে জাস্ট একটু দেখা গ্র্যাচুইটি কত বলেছে অঙ্কে। স্যার এই অঙ্কে বলেছে গ্র্যাচুইটি কত পেয়েছে? 3,20,000 টাকা। তাহলে এখানে লিখে দাও 3,20,000। কিছুই নেই, আমরা 4টাকে সাজিয়ে নিয়েছি, এত ইজি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 3,20,000। এবার বলো এই তিনটের মধ্যে ছোট কোনটা? স্যার এই তিনটের মধ্যে 1,85,130 সবচেয়ে লোয়ার। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, 3,20,000 থেকে 1,85,130 যদি মাইনাস করে দিলে কত হচ্ছে? 1,34,870। 1,34,870। তো সুতরাং তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবে। রিটায়ারমেন্টের ডেট কবে বলেছে? বিগিনিং অফ দ্য মান্থ অর এন্ড অফ দ্য মান্থ। বিগিনিং অফ দ্য মান্থ অর এন্ড অফ দ্য মান্থ। যদি বিগিনিং অফ দ্য মান্থ বলে যেই মাসে রিটায়ার করছো ঠিক তার আগের 10 মাসের স্যালারি নেবে। আর যদি স্যার এন্ড অফ দ্য মান্থ বলে যেই মাসে রিটায়ার করছো ঠিক তার আগের 10 মাসের স্যালারি নিলে কোনো ভুল নেই, ঠিক আছে? আর যদি এন্ড অফ দ্য মান্থ বলে তাহলে সেই মাসটাকেও তুমি ধরতে পারো। কেউ ধরবে তো কেউ ধরবে না, কোনো ভুল নেই কোথাও। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর যখনই ইনক্রিমেন্ট বলবে এরকম ক্যালেন্ডার সাজিয়ে নেবে, ঠিক আছে? ক্যালেন্ডার সাজিয়ে নেবে, দেখে নেবে, কোশ্চেন পড়ে দেখে নেবে কোন মাসে রিটায়ার করেছে সেখানে আর বসিয়ে দেবে। এবার কোন মাসে ইনক্রিমেন্ট হচ্ছে সেখানে আই বসিয়ে দেবে, ব্যাস ইজি জিনিস, কিছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই। তোমাদের বইয়ে স্কলার আছে, যে স্কলারে যত অঙ্ক সব অঙ্ক করে ফেলতে পারবে, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই। কোশ্চেন পড়ে তুমি আগে দেখে নাও গভর্নমেন্ট এমপ্লয়ি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। স্যার কোশ্চেনে কিছু না বলে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট কি ধরবে? সবসময় নন গভর্নমেন্ট ধরবে, সবসময় নন গভর্নমেন্ট ধরবে, গভর্নমেন্ট একদম ধরবে না, নন গভর্নমেন্ট ধরবে, ঠিক আছে তো? স্যার কভার নট কভার না বলে কি ধরো? নট কভার ধরবে, বলে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, এই অঙ্কটা তোমাকে যদি কভার বলে তুমি করে ফেলতে পারবে? হ্যাঁ স্যার পারবো, কভার বলে করতে পারবো, শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হবে, করবো না, কভার করবো না, কভার তো করেছি, একটা অঙ্ক তো কভার করেছি, তাই না? একটা অঙ্ক তো কভার করালাম, কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার একটা অঙ্ক কভার করেছি, নট কভার করছি না, এই নট কভার করলাম এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা কভার করতে পারতাম, বলেনি তো, কিন্তু আমি নট কভারই করলাম।
কিছু বলেনি, আমি কভার করবো না, আমরা অনেক অঙ্ক পারবো, মানে অনেক কোশ্চেন পাবো, কভার পেয়ে যাবো। জেনারেলি কভার বলে দিল, এই অঙ্কটা যদি তোমাকে কভার বলতো তোমাকে কভারই করতে হতো। আর যদি কোশ্চেনে কভার না বলে নট কভার করবে। স্যার কোশ্চেনে কিছু না বলে এমন কোন অঙ্কে কভার ধরতে পারি, যদি লাস্ট মান্থের স্যালারি বলে দেয় তাহলে তুমি কভার ধরতে পারো। এই যে কথাগুলো বললাম না, পয়েন্টগুলো নোট করবে, তাহলে তুমি বুঝতে পারবে কোন অঙ্কে কি ধরতে হবে। আচ্ছা, আর কি ধরবো, আর কি বলবো, আর সেরকম কিচ্ছু বলার নেই এই অঙ্কে। ঠিক আছে, শেষ হয়ে গেল। হ্যাঁ, যদি কোনো অঙ্ক, যেটা বারবার বলছি, ইনক্রিমেন্ট বলা অঙ্ক থাকে, যদি ইনক্রিমেন্ট বলা অঙ্ক থাকে তখন কিন্তু এরকম ক্যালেন্ডার সাজিয়ে নেবে, সুন্দর হয়ে যাবে, ইজি হয়ে যাবে, অঙ্ক কোনো টাফ নেই। বারবার করে বলছি গ্র্যাচুইটি মোটামুটি অনেকটা, কত আগের ভিডিওতে, মানে আগের ভিডিও না, গ্র্যাচুইটিতে একটাই ভিডিও করছি, তো সেই গ্র্যাচুইটির আগে দুটো অঙ্ক করালাম, প্রথমে নোটটা ভালো করে পড়বে, দুটো অঙ্ক করালাম, আর এখন একটা অঙ্ক করালাম, তিনটে অঙ্ক করালাম গ্র্যাচুইটি। তাও যদি বুঝতে আসে আমাকে বলবে, আমি আরও অঙ্ক করাবো, কোনো সমস্যা নেই, আমাকে জাস্ট একটা মেসেজ করতে হবে, আমি তাহলে সব করিয়ে দেবো। আচ্ছা, আর কি গ্র্যাচুইটি ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, একটা নোট আছে, একটা রুল বলছি, সিজনাল ইন্ডিসিস, ঠিক আছে, সিজনাল মানে কোনো ধরো মানে ভেঞ্চার সিজন বেসিসে যদি কেউ কোনো কাজ করে, এই যে মনে পড়ছে কভারের নিয়ম কি বলেছিলাম স্যার? কভারের নিয়ম আপনি বলেছিলেন শুধু এখানটায় চেঞ্জ বলেছিলেন, লাস্ট মান্থ স্যালারি ইন্টু 15/26, 15/26 ইন্টু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস, এটা বলেছিলাম। কিন্তু যদি কোনো কোশ্চেনে সিজনাল বলে দেয়, সিজনাল মানে সিজনে যদি কোনো কাজ করছে, মানে ভেঞ্চার কাজ করছে, সেখানে ওই 15 ডেজটা রিডিউস হয়ে 7 ডেজ হয়ে যায়, আর কিচ্ছু চেঞ্জ নেই। ঠিক আছে, কোনোদিন পরীক্ষায় এটা দেবে না, তবু আমি একটা জাস্ট মানে কি বলবো, তোমাদের নলেজ পারপাসে বলে দিলাম। যদি অঙ্কটা তোমার সিজনাল পারপাস দেয়, কোনো অঙ্ক যদি সিজনাল পারপাস দেয়, সিজনাল পারপাস, ধরো এমন একটা জায়গায় এমপ্লয়ি কাজ করছে, রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি পেয়ে, কিন্তু সেই প্রতিষ্ঠানটা, অর্গানাইজেশনটা কি সিজনাল, সিজন বেসিসে কাজ হয়, সেক্ষেত্রে আমাদের যে নিয়ম ছিল কভার্ডে 15 ডেজটা রিডিউস হয়ে ওটা হয়ে যাবে 7 ডেজ, অর্থাৎ 7/26 হবে, 7/26। কোনোদিন পরীক্ষায় আসবে না, আমি বইতে অঙ্ক দেখেই নি এরকম টাইপের অঙ্ক, তবুও আমি বলে দিলাম, নোটটা মাথায় আসলো তাই বলে দিলাম। তো গ্র্যাচুইটি শেষ হয়ে গেল। ঠিক আছে, এর পরের ভিডিওতে কি আসছে, পেনশন আসতে চলেছে। ঠিক আছে, তো গ্র্যাচুইটি দেখে নাও ভালো করে, কোনো ডাউট থাকলে জানাতে হবে, না জানালে বুঝতে পারবো না, বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে, এই অঙ্কটা সিইউবি কম অনার্স 2003 তে এসেছিল, বলছে মিস্টার নাগ রিটায়ার্ড অন ফেব্রুয়ারি 8, 2021। তো সুন্দরভাবে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা মন দিয়ে পড়তে হবে। নাগ রিটায়ার করেছে ফেব্রুয়ারি 8, 2021, তার ডেটটা দেখিস তো, ফেব্রুয়ারি 8 এ বলেছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো আর আগেরটা কি ছিল, ফেব্রুয়ারি 28। বলছে ফর্ম আ প্রাইভেট কোম্পানি, বারবার বলেছি লিপ স্যালারির অঙ্ক দিলে আগে দেখতে হবে সে গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে এটা তো নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তো বলছে আফটার কমপ্লিশন অফ 30 ইয়ার্স 9 মান্থ অফ সার্ভিস, মানে সে কত বছর কাজ করেছে, 30 বছর 9 মাস। এই 9 মাস মানে ফ্র্যাকশনটাকে ইগনোর করতে হবে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু সার্ভিস রুলস, সার্ভিস রুলে কি ছিল, হি ওয়াজ এন্টাইটেলড টু 25 ডেজ লিভ ফর ইচ কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। মানে ও যে চাকরি করেছে, যে কোম্পানি চাকরি করে, এমএনসি কোম্পানি হোক বা যেই কোম্পানি চাকরি করুক, সেই কোম্পানিতে যে সার্ভিস রুল ছিল, বলছে প্রতি বছর ওকে 25 দিন করে ছুটি দেবে। ইনকাম ট্যাক্স নিয়ে কোনো সমস্যা নেই আমার, বলছে 30 দিনের উপর হলে আমি 30 এর উপর উঠবো না, তো 25 দিন ছুটি দেবে, বছরে 25 দিন ছুটি দেবে। কত বছর কাজ করেছে বল, 30 বছর কাজ করেছে, তো এক বছরে যদি 25 দিন ছুটি দেয়, তাহলে 30 বছর কত দিন, 750 ডেজ। দেখ না কত হয়, ওরে দেখ না, ক্যালকুলেট কর না, এক বছরে 25 দিন হলে 30 বছরে কত, 30 ইন্টু 25 মানে 750 ডেজ, তাহলে 750 ডেজ মানে কত মান্থ জানিস, 30 দিয়ে ভাগ করে দে, 25 আছে না, 25 মান্থ, মানে ওর সারা সার্ভিস লাইফে 25 মাস ছুটি ডিউ আছে। বুঝতে পারছিস তো কি বলছি, 25 মাস ছুটি ডিউ আছে, তার মধ্যে ও ক মাস ছুটি এনজয় করেছে। ছুটি এনজয় মানে বুঝতে পারছিস তো, লিভটাকে এনজয় করে মানে বুঝিস, এই লিভ এনজয় মানে বুঝতে পারছিস, ছুটি নিয়েছে। এরকম ল্যাঙ্গুয়েজ থাকবে, দেখবি লিভ এনজয় লেখা থাকবে কখনো কখনো। তাহলে লিভটাকে এনজয় করেছে ক মাস, 8 মাস। তাহলে ক মাসে ছুটি নেবে কোম্পানি থেকে, মানে ক মাসে ছুটির অ্যামাউন্টটা নেবে, 25 মাইনাস 8 মানে 17 মান্থের অ্যামাউন্ট নেবে। এই তো ব্যাপার, এইটা বুঝতে পারলে আমাকে কি আছে বল, আর তো কিছু নেই, এটাই তো মেইন ফান্ডা, এটাই বুঝতে পারেন অনেকে, এই লাইনটাই বুঝতে পারেন। আমি বলছি অঙ্কে তো কোনো টাফ নেই, এই জায়গাগুলো ধরতে পারে না লোকে, আর কিছু নেই অঙ্কে, কিছুই নেই অঙ্কে। 17 মান্থ বোঝা গেল তো। হিজ বেসিক পে, এ তো আরো সোজা করে দিয়েছে, এ আরো সোজা করে, বেসিক পে বলেছে 16,000 টাকা, এখানে দেখ কোনো ইনক্রিমেন্ট নেই। দেখ আগের অঙ্কে ইনক্রিমেন্ট ছিল 500 করে, এই অঙ্কে তো কোনো ইনক্রিমেন্টই নেই, তার মানে অঙ্ক আরো সোজা হয়ে গেছে। বেসিক স্যালারি 16,000 টাকা, আর ডিএ 50%, মানে 16 50% করলে কত হয়, 8,000 টাকা, 16 আর 24,000 টাকা।
তাই তো? দেখ না দেখ আমি কত করছি, দেখ তো বুঝতে পারছিস কিনা দেখ। বল তোর লিপ স্যালারি কত বলেছে অঙ্কে, বল। আমার তো সাজানোই হয়ে গেছে, ছক সাজানো হয়ে গেছে, ছকে ফেলবো। ফরম্যাট সাজানো হয়ে গেছে, ফরম্যাটে ফেলে দেবো। কত টাকা? 3,55,000। 3,55,000। তাহলে দেখ দেখে নে, 3,55,000 আউটার লিখে দাও। লিখে দিলাম। তারপর ওই একই কনসেপ্ট আমরা নন গভর্নমেন্ট এমপ্লয়ি, এই তো রুল। তাহলে দেখ না লিপ স্যালারি কত হবে স্যার? 3,55,000 হবে, লিখে দিলাম। স্যার ওই দিনের জায়গাটা একটু বোঝাবেন স্যার, ওই জায়গাটা বুঝলাম। কোন জায়গাটা? কোন ওই জায়গাটা? যে 17 মার্চ। চ আবার বোঝাবো। এই যে লিভ স্যালারির অঙ্ক দিলে যদি নন গভর্নমেন্ট হয় তোকে বলে দেবে কোম্পানি থেকে সে কতদিন করে ছুটি পাচ্ছে, কোম্পানি থেকে সে কতদিন করে ছুটি পাচ্ছে। তো এখানে কি বলেছে কোম্পানি কতদিন করে ছুটি পাচ্ছে? বল 25 দিন এক বছরে। এক মাসে তার 25 দিন ছুটি দেবে না, এক বছরে 25 দিন ছুটি দিচ্ছে। বল না, আমি তোকে লিখে দিচ্ছি, এক বছরে 25 দিন ছুটি পাচ্ছে। তাই এক বছরে যদি 25 দিন ছুটি পায় তাহলে কত বছর কাজ করছে ও? কত বছর কাজ করেছে? 30 বছর। তাহলে 30 বছরে কতদিন ছুটি পাবে বল? স্যার 25 × 30, এটা তো বুঝতে পারছিস? তাহলে কতদিন ছুটি পেলো? 750 দিন। 750 দিন ছুটি পেলো। তোকে ধর কেউ জিজ্ঞাসা করলো, হ্যাঁ তুই এখন পড়ানো শুরু করিস বাচ্চাদের, তো ধর 750 দিন মানে কত মাস? এটা তোকে বলতে হবে। কত মাস 750 দিন? 30 মাস। তার মানে তুই কত মাসে ছুটি পাবি এই কোম্পানি থেকে? বল, এই তো বসে গেলে হবে। 750 দিনকে 30 দিয়ে ভাগ করলে তুই কতদিনে ছুটি পাবি? 25 মাসে ছুটি পাবি। এই টাকাটা এই 25 মাসের ছুটি পাওনা আছে তো। তার মধ্যে কোম্পানি থেকে 8 মাস ছুটি নিয়েছিস, বাইরে ঘুরতে গেছিস 1 মাস, ঠিক আছে তো? তোর রিলেটিভের কোনো বিয়ে হয়েছে, এরকম করে মানে এরকম করতে করতে মানে বুঝতে পারছিস তো, 8টা মাস তুই ছুটি নিয়ে নিয়েছিস। তাহলে 25 মাসের সময় তুই 8 মাস ছুটি নিয়ে নিয়েছিস, তাহলে তুই কোম্পানির কাছে আর কি পাস? 17 মাসের টাকা পাস। এটাই তো বলেছে। প্রতিটা অঙ্কে এই কথা বলবে, আর কোনো কথা বলবে না, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে, ইংলিশটা পড়ে মানেটা বুঝতে পারবে। কিচ্ছু নেই ওকে। 17 মাস হয়ে গেল তো 17 মাসের টাকা পাবে, তাই তো? 17 মাসের টাকা পেলাম। স্যার আগের অঙ্কটা এটা পরের অঙ্কটা কোনটা? আগের অঙ্কটা 3,55,000 লিখেছে কেন? ওটা তো 2,55,000 ছিল। ওটা আগের অঙ্কটা ছিল, এখন নতুন অঙ্ক আরম্ভ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দে। 17 মাস তো। এবার দেখ ওয়ার্কিংস করতাম, মনে পড়ছে? একটা ওয়ার্কিংস করতাম না, স্যালারি ওয়ার্কিংস। কি করতাম? স্যালারি লেখ, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। তো নামেই লিখবো কমিশন, কোনো অঙ্কে কমিশন পাবি না। বেসিক কত বলেছে বল দেখি, কে বলতে পারি বেসিক কত বলেছে? বল। 16,000 টাকা। আর ডিএ কত বলেছে? 50%। মানে 8,000 টাকা। তাহলে কত হলো? 16 আর 8 24,000 টাকা। আমি জানি না তোরা একটা কোশ্চেনও করতে পারিস, বাট সেই কোশ্চেনের অ্যান্সার বোকা বোকা কোশ্চেন হবে। সেটা কি? তুই বলি স্যার আপনি তো বলেছিলেন যে এই মাসে রিটায়ার করবে, ঠিক তার আগে 10 মাসের স্যালারি নিতে হবে। তা আপনি তো স্যালারি বের করে দিতে, এবারে স্যালারি 10 মাসের স্যালারি, তাই না? তুই কি করবি? 16,000 × 10 আবার 8,000 × 10, তাহলে কত হবে? 1,60,000 আর 80,000 2,40,000, আবার লাস্টে 10 দিয়ে ভাগ করে দিবি। লাভ কি হবে? আমি কেন করলাম না জানিস তো? ওইটা আগের অঙ্কে কেন করেছিলাম, এই অঙ্কে কেন করলাম না? আগের অঙ্কে করেছিলাম স্যালারি ইনক্রিমেন্টের গল্প ছিল, যদি এখানে ইনক্রিমেন্ট থাকতো তাহলে আমাকে ওইভাবে করতেই হতো। বুঝতে পারলি? এইগুলো হচ্ছে কনসেপ্ট, এইগুলো মাথা খারাপ হবে। আমি এখন প্রশ্ন হতে পারে তো স্যার আপনি আগের অঙ্কে কি সব লিখলেন নিচে, এখানে অঙ্কে করলেন না কেন? বুঝতে পারলি তো? এই অঙ্কে ইনক্রিমেন্ট নেই, ইনক্রিমেন্ট থাকলে করতেই হতো। হয়তো পরের অঙ্কে ইনক্রিমেন্ট আছে, পরের অঙ্কে করবো আবার। বুঝতে পারছিস তো? আচ্ছা বুঝলি না, কিছু নেই অঙ্কটার মধ্যে। 24,000 টাকা, এর সঙ্গে 24,000 টাকা মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা 10 মান্থ এভারেজ স্যালারি মানে কত? 10 × 24,000। আর 10 মান্থ এভারেজ স্যালারি মানে কত? 10 মাসের এভারেজ স্যালারি। এভারেজ স্যালারি তো 24, 24 এর সঙ্গে 10 গুণ করে দে। করে বলতে গেলে কত হচ্ছে? 17 মাস × 24,000, আর ম্যাক্সিমাম জমিতে 3 লাখ টাকা হচ্ছে। কর একজন কর দেখি, 17 মাস × 24,000। 4,08,000। 4,08,000। শেষ। বল না আমাকে, বল না কি কঠিন ছিল এই অঙ্কটার মধ্যে? ছোট হচ্ছে 2,40,000, অ্যান্সার হবে 1,15,000। শেষ, অঙ্ক শেষ। বল আমাকে, বল অঙ্কটা মানে কি টাফ ছিল? আমি তো বুঝতে পারছি না, কারণ সত্যি বুঝতে পারলাম না কি টাফ ছিল। হয়ে গেল, অঙ্ক শেষ।
কি বলছে, রমেশ অ্যান এমপ্লয়ি, ঠিক আছে, রমেশ অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট কনসার্ন, মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। স্যালারির অঙ্ক করতে গেলে বারবার একটা জিনিস দেখতে হবে, এটা গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য একরকম রুল ফেলেছে আর নন গভর্নমেন্টের জন্য আরেক রকম রুল ফেলেছে। সুতরাং কোশ্চেন আগে পড়তে হবে গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট। বারবার বলছি স্যালারি করতে গেলে এটা ফলো করতেই হবে, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট। তো এখানে বলে দিয়েছে ও প্রাইভেট কনসার্ন মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। তো পুরো মাথার মধ্যে তুমি তখন মনে করার চেষ্টা কর নন গভর্নমেন্ট এমপ্লয়ি রুল কি বলেছিলাম পেনশনের ক্ষেত্রে, ওটা মাথার মধ্যে ঘুরতে হবে। এই যে মনে পড়ছে, তারা বলছে রিটায়ার অন জানুয়ারি 31, 2021, রিটায়ার করেছে কবে, জানুয়ারি 31 তারিখ, মানে জানুয়ারি মাসে রিটায়ার করে তাহলে পেনশন কবে পাবে, ফেব্রুয়ারি মার্চ, পার্টিকুলার ওই বছর ফেব্রুয়ারি মার্চ 2 মাসের কিন্তু পেনশন পাবে। এন্ড হিজ পেনশন ইজ ফিক্সড 63,600 পার মান্থ। ওর প্রতি মাসে পেনশন কত টাকা ফিক্সড হয়েছে, 63,600। ও যদি কোনো পেনশন যদি না করে, ওই যে একবারে যে কমিউটেড যে কথাটা বলেছিলাম, কমিউটেড অনেকে পেনশন বেঁচে দেয় না, যদি পেনশন না বেচে তাহলে কিন্তু পার মান্থ 63,600 পাবে ইনটু 2। কি বোঝা যাচ্ছে তো? এই লাইনটাই বুঝতে অসুবিধা থাকলে বলতে পারিস, ঠিক আছে তো। ও যদি কোনো পেনশন বেচে না দেয় তাহলে এই টাকাটাই পাবে। এই টাকা মানে কত টাকা, ও যদি পেনশন বেচে না দেয় তাহলে 63,600 করে পাবে, 2 মাস পাবে, কেন, ফেব্রুয়ারি আর মার্চ, এটাই তো পাবে। এটা হয়ে যেত আনকমিটেড পেনশন। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে ও কি পেনশন বেচেছে, কোশ্চেন পড়ে দেখতে হবে ও কি পেনশন বেচেছে। হি হাউএভার হ্যাজ রিসিভ 6,21,000, ও 6,21,000 পেয়েছে, কেন, পেনশন বেচেছে। পেনশন বেচে এত টাকা পেয়েছে, কত টাকা পেয়েছে, পেনশন বেচে 621,000 এত টাকা পেয়েছে, ঠিক আছে। পেনশন পেয়েছে মানে কমিউটেড, তাহলে কমিউটেড পেনশন বেচে কত টাকা পেয়েছে, আমি জাস্ট সি লিখলাম, কমিউটেড পেনশন বেচে এত টাকা পেয়েছে। এবার জানতে হবে কতটা পার্সেন্ট পেনশন বেচে, কত পেনশন বেচেছে, 60% পেনশন বেচে দিয়েছে, তাই তো, 60% পেনশন বেচে দিয়েছে। পেনশন বেচে কত, 60%, এটাই হচ্ছে সি, হচ্ছে 60% পেনশন বেচে দিয়েছে, ঠিক আছে তো, বলে দিল। তাহলে 60% পেনশন বেচে দিয়েছে। তো এবার তো অঙ্ক স্টার্ট করা যাবে। আমাকে বলেছে তুমি অঙ্কটা স্টার্ট, পেনশনের অঙ্কটা করে দাও, সে যদি গ্র্যাচুইটি পায় তাহলে কি হবে, আর যদি গ্র্যাচুইটি না পায় তাহলে কি হবে। আমি অঙ্কটা করছি, কিভাবে করছি ভালো করে দেখবি। এটা কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হতো এটা দেখতামই না, এটা দেখাই ছিল না, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি না, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তাহলে অ্যানসারটা কিভাবে তৈরি করবো, দেখ 8 নম্বর কোশ্চেন এরকম ভাবে লিখবো, দুটো পয়েন্টে জানতে চাইছি অ্যানসার, লিখবো ইফ হি রিসিভড গ্র্যাচুইটি, তাই তো। দেখ এই পয়েন্টটা তখনই তোর মাথার মধ্যে ঘোরাফেরা করবে যদি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। আমি রুল লিখিয়েছিলাম, বারবার করে ফলো করতে হবে। যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি মানে কমিউটেড পেনশনে যে এক্সেমশনটা রুল লিখেছিলাম না, সে যদি গ্র্যাচুইটি পায় তাহলে একটা রুল, আর গ্র্যাচুইটি না পেলে আরেকটা রুল, তাই তো। তো দেখ নন গভর্নমেন্ট এমপ্লয়ি অঙ্ক করছি, তো প্রথমে লিখবো কমিউটেড পেনশন, প্রথমে লিখবো কমিউটেড পেনশন। তো বল কমিউটেড পেনশন কত পেয়েছে, 6,21,000 পেয়েছে, কি, ও কমিউটেড পেনশন কত টাকা পেয়েছে, 6,21,000 পেয়েছে। এবার বলতে হবে যদি এ গভর্নমেন্ট এমপ্লয়ি হতো তাহলে কি হতো জানিস, পুরো টাকাটাই এক্সেমশন পেয়ে যেত। কিন্তু ও কি গভর্নমেন্ট এমপ্লয়ি না, গভর্নমেন্ট এমপ্লয়ি না হলে পুরো এক্সেমশন পাবে না, ঠিক আছে। তো গভর্নমেন্ট এমপ্লয়ি না হলে কি হবে, এক্সেমশনের রুলটা কি, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি না হয় তাহলে সেক্ষেত্রে এক্সেমশনের রুলটা কি, এক্সেমশনের রুলটা হলো, তখন তোরা বলবি স্যার কোশ্চেন পড়ে দেখতে হবে এই যে এমপ্লয়ি সে গ্র্যাচুইটি পেয়েছে কি পায়নি, গ্র্যাচুইটি পেয়েছে কি পায়নি, গ্র্যাচুইটি পেয়েছে। গ্র্যাচুইটি পেলে কি হবে, 1/3, দেখ লিখেছিলাম 1/3 অফ ফুল ভ্যালু অফ কমিউটেড পেনশন, ফুল ভ্যালু অফ কমিউটেড পেনশন লিখেছিলাম তো। তুই সারা বই খুলি, স্কলার আছে বই বের করবি, এর বাইরে কোনো রুলই হবে না, এটাই রুল তৈরি হবে। তোকে শুধু লাইনের মানে বুঝতে হবে, আর কিচ্ছু তৈরি হবে না, এটাই রুল, এর বাইরে কোনো রুল হবে না। তাহলে কি হবে 1/3 ইনটু, বল না ও কমিউটেড পেনশন বেচে কত টাকা পেয়েছে, কমিউটেড পেনশন বেচে কত টাকা পেয়েছে, 6,21,000 টাকা পেয়েছে কমিউটেড পেনশন বেচে, তাই তো, 6,21,000 টাকা পেয়েছে। 1/3টা মাথা দিয়ে বের করে দে, কমিউটেড পেনশন 6,21,000 টাকা পেয়েছে, তাহলে কত পার্সেন্ট পেনশন বেচেছে, 60%। তাহলে 100% কত, ডিভাইডেড বাই 60 ইনটু 100, তাহলে এটা কি ফুল ভ্যালু হলো কমিউটেড পেনশনের, তার সঙ্গে 1/3 করে দেবো, অঙ্ক হয়ে গেল। তো করে দেখ 6,21,000 ইনটু 100/60 ইনটু 1/3 করে কত বেরিয়েছে, কত বেরিয়েছে করে দেখ, একটু তাড়াতাড়ি কর, ক্যালকুলেটর নিয়ে একটা।
6,21,000 ইন্টু 100/60 ইন্টু 1/3। তিন লাখ 25,000 3,45,000 3,45,000 ঠিক আছে। বাদ দিয়ে কত হচ্ছে 2,76,000। দেখ একটু একটা কথা শুনবি, আগেরটাই সেকশন রোমান 1 দিয়েছিলাম, এখানটায় সেকশন রোমান 2 দিলাম। রিজনটা বলে দিই, রিজনটা কি? ওটা ছিল গভর্নমেন্ট এমপ্লয়িতে রোমান 1 হয়। তুই মনে কর লিভ স্যালারি করেছিলাম, গ্র্যাচুইটি করেছিলাম, বলেছিলাম রোমান 1 গভর্নমেন্ট এমপ্লয়ি আর রোমান 2 থেকে চলে আসবে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই না? এই জন্য রোমান 2 হয়েছে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি বলে রোমান 2 হয়েছে। তাহলে কমিটেড পেনশন বোঝা গেল তো? আরে কমিটেড পেনশন বোঝা গেল তো? এবার কি করব? আনকমিটেড পেনশন, লেখ আনকমিটেড পেনশন। তো বল ওর প্রতি মাসে পেনশন ফিক্স ছিল কত করে? প্রতি মাসে পেনশন ফিক্স ছিল কত করে? 63,600। এটা তো পেনশন ফিক্স ছিল, তার মধ্যে 60% বেঁচে দিয়েছে, তাহলে কত পার্সেন্ট পাবে? কত? 40%। ইনটু 40% হবে ক মাস পাবে? 2 মাস। করে দে 2 মাস করে দে, কত হচ্ছে? এটা হচ্ছে নাকি টোটাল হয়ে গেল। এটাই হচ্ছে ট্যাক্সেবল পেনশন, এটাকে বলে ট্যাক্সেবল পেনশন। দেখ ঢুকে নে, দেখে নে, কোনো ডাউট থাকলে দেখে নে। এটাকে বলে ট্যাক্সেবল পেনশন। ক্যালকুলেট করিস? কি বাদ দেবো? না না, বাদ দেবো কেন? এই বাদ কেন দেবো? করবো তো। হ্যাঁ যোগ করবি, ক্যালকুলেট করতে বলেছি। কমিটেড পেনশন এত টাকা, কমিটেড পেনশন ট্যাক্সেবল অ্যামাউন্ট এত টাকা, আনকমিটেড পেনশন ট্যাক্সেবল অ্যামাউন্ট দুটো টাকা অ্যাড করব। কত হয়েছে? 3,26,880। দেখেছিস, ও যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হতো কি হতো? শুধুমাত্র 50880 হতো, তাই তো? এদিক টাকা ও যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হতো তাহলে কি হতো? শুধু এটাই আসতো। ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি বলে দুটোই আসলো। ভালো করে বুঝে নিস, কিন্তু বাড়িতে গেলে এগুলো অসুবিধা হবে না, অনেক ভালো করে বুঝে নে। আচ্ছা, তাহলে এখানে দুটো কোশ্চেন জানতে চেয়েছিল। বলছে সে যদি গ্র্যাচুইটি পায় তাহলে কি হবে, আর যদি গ্র্যাচুইটি না পায় তাহলে কি হবে। এটা ধরেছি গ্র্যাচুইটি পেয়েছে, যদি গ্র্যাচুইটি না পেতো আমি তো চেঞ্জ করবো না, তোরা আলাদা করে করবি, নতুন করে আবার করবি। ইফ হি does not receive gratuity, ওর 1/3 এর শুধু 1/3 এর জায়গায় হাফ এটা শুধু হাফ, চেঞ্জ করে দে, শুধু এটা চেঞ্জ কর। করে বল দেখি আমার কত হচ্ছে? করে বল আমাকে, বল কত হচ্ছে এটা? ক্যালকুলেটর কর এটা। ওটা হচ্ছে 51,750 51,000 না, 5,17,500 বেরিয়েছে। ঠিক আছে তো? তাহলে এটা থেকে মাইনাস করে এটা পরে টোটাল করে দেবো, বল, তারপর টুকে নে একবারে। ঠিক আছে, করে বল কত হচ্ছে? এটা দেখে এই দুটো, এটা থেকে এটা মাইনাস করি, মাইনাস করে বল কত হচ্ছে? কত দিই টোটাল? এটা থেকে এটা মাইনাস করে এটা বেরোলো, এবার এই দুটো যোগ করে বল কত হচ্ছে? 1,54,380 1,54,380 380 শেষ।